নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস শোনা কথা কথা শোনা, যেখানে আজকের এপিসোডে থাকছে এমন একজন সেলিব্রিটি যার সাথে আমার বহু বছর বাদে বলতে গেলে আড্ডা জমবে, এবং তার সাথে আমার ভীষণ একটা ডিপ সম্পর্ক। এককালে প্রচুর গল্প, প্রচুর আড্ডা, প্রচুর সিক্রেট শেয়ারিংও হতো, কিন্তু এখন সে শুধু বিখ্যাত একজন অভিনেত্রী নয়, তিনি একজন মানে ফুল ফ্লেজড মাদার। মা কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু আমার আলাপ আগে হয়নি, কারণ প্রচন্ড মিষ্টি অভিনেত্রী, দারুণ অভিনয় করে, সবাই ফিদা, প্রচুর অ্যাওয়ার্ড পায়, সবাই ভালোবাসে, এরকম একজন মানুষকে আমি চিনি। কিন্তু মা কনিনিকাকে কিন্তু পুজোর আগের এই আড্ডাতে পেয়ে আমার দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ কনি ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ রূপসা। এক যুগ বাদে কথা হচ্ছে, দেখা হচ্ছে বোধহয়, তাই না? একদম। অনেক দিন কেটে গেছে মাঝে, এবং আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আমরা তো বদলে গেছি। তুই বদলানো রূপসাকেও আমি কিন্তু চিনি না, তো এবার চেনার পালা। এক্স্যাক্টলি, নতুন করে নতুন আলাপ, তাই এই আজকের এই আড্ডার আয়োজন। এবার এই যে মাসটা, মানে সেপ্টেম্বর মানেই জাস্ট পুজো এসে গেছে, কারণ মাসের শেষেই পুজো। একদিকে মা দুর্গা, একদিকে নতুন ভাবে আড্ডাতে মা কনিনিকাকে, যাকে আমি ভীষণ ভাবে অ্যাপ্রিশিয়েট করছি। মানে দ্য ওয়ে ইউ আর উইথ ইয়োর ডটার, ইউ আর সেটিং সাচ এ গ্রেট এক্সাম্পল ফর নিউ মাদার্স। এখন নিজেকে কি মনে হয়, মানে পুজো আসলে প্রায়োরিটি কোথায় বদলে গেছে? এখন পুজোর আনন্দটা হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম একটু কয়েক বছর আগে? সি, দ্য ফার্স্ট ইয়ার যখন আমি মা হলাম, তখন তুই তো খুব ছোট, তখন যখন আমি মা হয়েছি, তারপরে যখন পুজোটা এলো, সেই সময়টায় আমরা কলকাতায় ছিলাম না পুজোর সময়। নর্মালি পুজো মানেই, যেহেতু আমার বরের অনেকটা সময় ছুটি থাকে, আমরা মানে বড় বেড়াতে যেতে ভালোবাসে, ওর সঙ্গে থাকতে থাকতে আমিও ভীষণ ভাবে বেড়াতে ভালোবাসি। কিন্তু বিয়ের আগে অব্দি কলকাতা ছেড়ে পুজোতে আমি কোথাও যাব, এটা আমি কল্পনাও করতে পারতাম না। কিন্তু যেখানে ভালোবাসা, যেখানে আমার ভালোবাসার মানুষজন, সেখানে যেতে আমার কোনো আপত্তি নেই। তাই পুজোয় প্রত্যেকবারই পালিয়ে যাই। বিগত 2 বছর আমরা কলকাতায় ছিলাম, এবং কিয়াকে মা দুর্গা চেনানো, হ্যাঁ, মা কনিনিকা। দেখ, আমরা তো সবার মধ্যেই না মা এলিমেন্টটা আছে, কিন্তু যে মানে যে সুখ পেয়েছে মা হওয়ার। দেখ, আমি যখন বিয়ে করি, আমি তো মা মানে হয়েই বিয়েটা করেছিলাম। দেখতে গেলে আমি কিন্তু শুধুমাত্র বিয়ে করে কারোর বউ হইনি, আমি একজনের মা হয়ে বিয়েটা করেছিলাম। তো আমার জন্য ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বিকজ আই হ্যাভ নেভার বিন আ মাদার। সামওয়ান ইজ কলিং মি মাদার, বাট মায়ের এসেন্সটা আমি জানি আমার মাকে দিয়ে। তাই আমার মা আমার সঙ্গে যা যা করতো, আমি চেষ্টা করতাম আমার এবং সুরজিতের ছেলের সঙ্গে ঠিক সেইভাবেই তাকে ভালোবাসা দেওয়া, তাকে আগলানো, তাকে শেখানো, তাকে শাসন করা, কিন্তু সবটাই পরিধির মধ্যে রেখে। এবার এলো কিয়ার কথা। কিয়ার সঙ্গে যখন বন্ডিংটা শুরু হলো, আমি কিন্তু যতটা ভালোবাসার মা, ততটাই কিন্তু রানীর মা। কিয়া বোধহয় পৃথিবীতে আমার মা চলে যাওয়ার পরে একমাত্র একজনকেই ভয় পায়, সেটা হলাম আমি। কিন্তু আবার আমাকেই সব থেকে বেশি হয়তো ভালোবাসে। আমার মা সবার আগে ছিলেন। তো এই বছরের পুজোটা একটু অন্যরকম। রূপসা, আড়ম্বর নেই, আনন্দ খুব একটা নেই। আমি এখনো ট্রান্সে আছি, কারণ মাত্র কয়েকটা মাস হয়েছে মা চলে গেছে। আর আমার কাছে আমার মা দুর্গা আমার মা ছিলেন। মাকে প্রত্যেক বছর পুজোয় লাল পাড় সাদা শাড়ি দিতাম। এই কয়েকদিন আগে আমি একটা শুট করে লাল পাড় সাদা শাড়ি পেয়েছি। কেউ নেই যে আমি তাকে এই শাড়িটা দিতে পারবো। বাট ঠিক আছে, মানে এই যে ছবিটা এখন দেখছেন, মানে এই মুহূর্তটা আর ফিরে পাবো না। মা লাল পাড় সাদা শাড়িতে বোধহয় সব থেকে সুন্দর দেখতে লাগতো। এন্ড আমি কি বলবো বলতো, তুই তো আমার মাকে মিট করেছিস, মানে আমি আমি থ্যাঙ্কফুল আমি ওনার গর্ভে জন্মেছি। আমি থ্যাঙ্কফুল যে উনি আমাকে এভাবে বড় করেছেন। আমি যে কিভাবে এখন মা চলে যাওয়ার পরে এতটা খালি হয়ে গেছে না বুকটা, আর সেটা আমি আগলাচ্ছি আমার মেয়েকে, এবং কোথাও নিজের মা হয়ে ওঠার চেষ্টা করছি। নিজের মা যেটা হওয়াটা বোধহয় অসম্ভব, কারণ মা তো যেভাবে নিজের জীবনটা স্যাক্রিফাইস করে আমাদের এবং আমাদের পরিবারকে বড় করেছিলেন, আমাদের পুরো পরিবারটাকে আগলে রেখেছিলেন, সেটা আমার পক্ষে সত্যি এই জেনারেশনের মেয়ে হয়ে অতটা বোকামি করাটা, আমি বোকামি বলি কারণ নিজেকে ভালোবাসতে হবে। আমার মা কোনোদিন নিজেকে ভালোবাসেনি রে। আর এবারের পুজোতেও আমরা হয়তো কোথাও চলে যাব, কারণ আমি দুর্গা পুজো মাকে ছাড়া, মা সিঁদুর পরবে না, পায়ে আলতা পরবে না, লাল পাড় সাদা শাড়ি পরবে না, এটা দেখ গলা ধরে আসছে। মানে আমার কাছে এটা মা নেই, আছে কোথাও হয়তো, কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে কি কষ্ট তুই বুঝবি, বুঝলি তো? মানে আমি
তোকে বলে বোঝাতে পারবো না, কিন্তু যারা মা হারিয়েছে তারা প্রত্যেকে বুঝবে আমি কি বলতে চাইছি। তবে কিয়াকে বুঝতে দিই না যে ভেতরে কতটা উথাল পাতাল চলছে, কারণ ও তো মাকে সব থেকে বেশি ভালোবাসতো। আর মা কনিনিকা সব দিকটা সামলায়, সে বাড়ি সামলাচ্ছে এবং স্বামী সামলাচ্ছে, ছেলে সামলাচ্ছে, মেয়ে সামলাচ্ছে, আমার বাবা কাকাকে সামলাতে হয়, আমার বোনটা থাকে বাইরে, তার সঙ্গে ফোনে কথা বলা, মানে মায়ের জায়গায় এখন আমি বসেছি। তাই অনেক কর্তব্য দায়িত্ব তার মাঝখান দিয়ে কাজকর্ম নিয়ে যেটুকুন ব্যালেন্স করার করে চলেছি। এক্সেলেন্ট। এক গাদা কথা বলে ফেললাম। না না, আমি তো চাই যে মন খুলে কথা হোক, মানে আমি সত্যি চাই মন খুলে কথা হোক, এবং এই অনুষ্ঠানের নামই হচ্ছে শোনা কথা কথা শোনা। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে, আজকে হয়তো আন্টি নেই, আন্টি ভীষণ মিষ্টি একজন মানুষ ছিলেন, আই হ্যাভ মেট হার। মা কনিকে মিট করে আমার ভীষণ ভালো লাগছে। মা এমন একজন যে, আমার মা 20 বছর চলে গেছে, আমার তাও মনে হয় মা এখনো আছে। মানে বাড়িতে ফোন করলে মনে হবে যেন আরে মাই তো ফোন ধরবে। তো মারা তো মানে কে কনস্ট্যান্ট এর মতো, সে অঙ্ক করতাম না, কে কনস্ট্যান্ট, মারা থাকবে। ইয়া, এবার আমাদের অনুষ্ঠানের নাম শোনা কথা কথা শোনা, রাইট? গোল্ডেন ওয়ার্ডস। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার মনে হয় শব্দ আর কথাগুলোই রয়ে যায়। তোর মায়ের কোন কোন কথাগুলো, ধর ছোটবেলায় যখন বড় হচ্ছিলিস বা যখন তুই জীবনে এগোলি, মায়ের কিছু উপদেশ, মায়ের কিছু কথা যেগুলো তোর জীবনে আজীবনের জন্য শোনা কথা কথা শোনা, গোল্ডেন ওয়ার্ডস দ্যাট উইল স্টে উইথ কোনি। একাধিক কথা আছে। আমার কি হয়, আমি যখন কোনো ডিসিশন নিই, অসুবিধাটা হয়ে গেছে যেটা হলো, মা ছিল ক্যাপ্টেন অফ দ্য শিপ। মানে মা আমাদের বাড়ির যে কোনো ডিসিশনে মা যেটা বলতো সেটা ছিল সবার একদম আগে, সেটা শুনেই আমরা সবকিছু করতাম। মার চলে যাওয়া মানে সকালে আমি কি রাঁধবো সেটাও কিন্তু আমার মার কাছ থেকে আমি ডিসিশন নিতাম, বা কি ফোড়ন দেবো রান্নায় সেটাও আমার মা যেমন বলতো, আমি কোন প্রজেক্টে কাজ করব, কোথায় কি কমপ্লিকেশন হচ্ছে, ঠিক কিভাবে হ্যান্ডেল করা উচিত, প্রাথমিক সময় মাই কিন্তু আমায় গাইড করেছে। এবার আমার ভেতরে না আমার একজন মা রয়েছে, মানে আমার কল্পনা ব্যানার্জি আমার মাথা এবং ভেতরে রয়ে গেছে। যে কোনো পরিস্থিতিতে যখন আমি সেই পরিস্থিতির সম্মুখীন হই, সেই মাই কিন্তু আমাকে উত্তর দেয় যে এটা কর, এটা নয়, বা এটা করাটা সঠিক, এটা এটা ন্যায়, এটা অন্যায়। এটা বেশ মজার, মানে একটা মিলিটারি, ছোট্ট মিলিটারি মা একটা ভেতরে রয়েছে, যে রোজ সকালবেলা আমাকে ঠিক 6:45 ঘুম থেকে তুলে দেয়, কারণ না হলে কি আর কষ্ট হবে। এবং অদ্ভুত ভাবে যেদিন ছুটির দিন আমি 8:30 অব্দি বিছানায় থাকতে পারি, স্কুলের দিনে কি করে আমার 6:45 নাগাদ ঘুম ভেঙে যায়, 6:30টার মধ্যে আমি রেডি হয়ে চলে গিয়ে কি আগে সাজাতে বসে যাই, রেডি হতে করতে বসে যাই, এটা আমার কোনো আইডিয়া নেই। আমার মা কিন্তু সকালবেলা ওই 5টায় উঠতেন, উঠে সমস্ত কাজ করতেন, এবং কোনোদিন আমি ওনাকে ক্লান্তি কাকে বলে আমি দেখিনি। এইটা যেমন রয়েছে, আমার যখন কিয়া পেটে আসে আমি অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবং আমি সবসময় বলতাম কি হবে কি হবে, তখন আমার মা বলতেন, এক, রাখে হরি মারেকে, আর দুই বলতেন যে যে যার ভাগ্য নিয়ে আসে, তাই আমি যেন বেশি চিন্তা না করি। এটা কিন্তু একটা খুব অদ্ভুত কথা, এই যে আমরা সারাক্ষণ দৌড়চ্ছি না কিছু পাওয়ার জন্য, একটা কিছু অ্যাচিভ করার জন্য, তখন আমার মনে হয় যেটা আমার যোগ্যতা অনুযায়ী আমার যেটা পাওয়ার দরকার, আমি যদি পরিশ্রম করে যাই সেই জায়গায় আমি পৌঁছবই, আমায় কেউ আটকাতে পারবে না। এবং এরকম একাধিক কথা আছে যেগুলো, মানে আমি মাংস রান্নায় কখন গরম মশলাটা দেবো থেকে আরম্ভ করে, আমি কোন পোশাক পরলে আমায় দেখতে ভালো লাগে এবং তার সাথে কি গয়না টিপ পাওয়া দরকার, সেটাও কোথাও গিয়ে মায়ের শেখানো। তাই একটা লাইন আমি বললে কিছু বলাই হবে না। এমনকি সংসার তো সত্যি কথা বলতে গেলে ভালোবাসা দিয়ে শুধুমাত্র সংসার গড়ে না, সংসার ঝগড়া হয়, সংসারে মনোমালিন্য হয়, সংসারে পলিটিক্স হয়, এবং সংসারে সেই পলিটিক্স কিন্তু আমাদের এই চারদিকে দেখা পলিটিক্স এর অনেক ঊর্ধ্বে গিয়ে, কারণ সেখানে কিন্তু ক্যামেরা থাকে না, সেখানে কিন্তু নিজের লোকের সঙ্গে পলিটিক্স চলে, এবং সেটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হয়। এই সব জায়গায় আমার কিরকম মনে হতো, মার মাথায় এমন বুদ্ধি রয়েছে এবং জীবনটাকে এতটা সে স্যাক্রিফাইস করেছে এটা পরিবারের প্রতি, সে খুব সুন্দর করে আমাকে গাইড করতো। এখন যখন মা চলে গেছে, আমার এমন অনেক পরিস্থিতি হয়, আমার মনে হয় আমার এই মুহূর্তে ঠিক কি করা উচিত, আমি ভাবি মা হলে আমায় কি বলতেন, এবং তারপর মাই কথাটা বলেন, আমি সেটা মেনে চলি। তাই মা চলে গেছে বটে, কিন্তু মার শেখানো সমস্ত কিছু এবং সেই সমস্ত কথা যা শুনে, এবং আর একটা কথা না বললে নয়, আমরা তো মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ি। আমার জীবনে এমন অনেক স্টেজ গেছে, স্তর গেছে, যেখানে আমি খুব দুর্বল হয়ে পড়েছি, মুখ থুবড়ে পড়েছি। স্পেশালি আমার স্পাইন সার্জারি, বা আমার একটা ব্রেকআপ হয়েছিল এক সময়, এবং দুবার আমার স্পাইন সার্জারি। আমি যখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া, মানে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, আমি চোখটা বন্ধ করব, খালি আমি জানতাম আমার মা আছে, এবং কোথাও মা না আমার মাথায় হাত দিয়ে একটা আশীর্বাদ করার মতো করে, আমি পরীক্ষাও দিতে
যেতাম, বলতো আজকে তুই সব পারবি। এই সব পারবিটা আমাকে যে কনফিডেন্সটা দিত না, আমি হয়তো পড়েও যাইনি কিন্তু আমি জানতাম আমি সব পারবো। এই সব পারবিটা আমার সঙ্গে রয়ে গেছে এবং মাঝে মাঝে মনে হয় মা হয়তো আর বলবে না রানু তুই সব পারবি, তুই দেখবি তুই খুব সাকসেসফুল হবি, তুই খুব ভালো করবি। কিন্তু এই কথাগুলো যে কি অমূল্য সম্পদ একজন মানুষের কাছে, মায়ের মুখ থেকে শোনা এই কথাগুলো, এই কথাগুলোই আমার কাছে রয়ে গেছে রে। এগুলো মনের মধ্যে বাজে আর মনে হয় যে হ্যাঁ আমি পারবো, আমাকে লড়ে যেতে হবে, আমাকে করতে হবে। তুই বলছিস অ্যাকচুয়ালি আমারই চোখে জল চলে আসছে। আমি কিন্তু কাঁদিনি জানিস, মা চলে যাওয়ার পরে এখন অব্দি আমি এক বিন্দু চোখের জল, শুধু মাকে যখন তুই একটু প্রণাম ক্যারেক্টার আছিস ভাই। না রে, আমি কাঁদতে চাই কিন্তু তুই ভাব আমি এপিসোড শেষ করেছি, আমি কানে শুনছি আমার মা মারা গেছেন, আমি এপিসোড ফুল শেষ করেছি এবং আমি যখন গাড়িতে বসে আছি তখন আমি কাঁদিনি। আমি কাকে কাকে জানাবো সেটা চেষ্টা করে যাচ্ছি, বোনকে কন্ট্যাক্ট করতে পারছি না এবং আমি তখন ভাবছি যে আমার এই শক্তি আমি কোথায় পেলাম, সেটাও মায়ের শেখানো। মা হলে কোনোদিনও নিজের কাজ অসমাপ্ত রেখে বেরিয়ে আসতেন না এবং সেটাও আমার রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে তিনি ঢুকিয়ে দিয়েছেন। এবং ওই যে স্ট্রং ব্যাপার, ভাব পয়লা বৈশাখের এপিসোড করছি আমি যখন আমার মা মারা গেছে এবং আমি বলছি সবাইকে জানাই শুভ নববর্ষ, পাশে ঋতুদি দাঁড়িয়ে, হ্যাঁ এদিকে পা দুটো ঠক ঠক করে কাঁপছে, মানে বিলিভ করতে পারছি না যে আর আমি মাকে ছুতে পারবো না, দেখতে পারবো না, কথা বলতে পারবো না। এবং আমি শুনছি আমাকে ডাক্তার ডেকে পাঠিয়েছে, ইমিডিয়েটলি আমি যেন চলে যাই। আমি পুরো এপিসোড কমপ্লিট করলাম, চেঞ্জ করলাম, মেকআপ তুললাম, ধীরছি, কারণ মা তো চলে গেছে, কার জন্য দৌড়চ্ছি আর। সে এক অদ্ভুত, মানে আমি সেই সময়টা না কোথাও আমাকে বাবলের মধ্যে আটকে রেখে দিয়েছে। সবটাই শিক্ষা জীবনের, বুঝলি তো। হ্যাঁ, এবার একটু কিয়াকে নিয়ে কথা বলি। এবং এই যে কিয়া রানী, সে নাকি শুনলাম তাহলে মানে দুর্গাপুজোতে সে বেরিয়ে পড়ছে তোমার সাথে, কিন্তু সে কি বুঝতে পারছে যে দুর্গাপুজো মানে এই যে বয়সটা একটু বেড়েছে, একদম পুতুল ছোট থেকে একটু বড় পুতুল হয়েছে, বড় পুতুল কি বুঝতে পারছে যে দুর্গা ঠাকুর আসছেন, দুর্গা ঠাকুর নিয়ে তার কিউরিওসিটি, মানে এই ফিলিংটা কি এখন এসছে? নতুন আজ জামা সকালে ঘুম থেকে উঠে বললো যে মা দুর্গাপুজোয় আমরা বাইরে কেন যাচ্ছি, আমরা পুরী কেন বেড়াতে যাচ্ছি না। ওর জগন্নাথের প্রতি অদ্ভুত প্রেম, বুঝলি তো। এবার তখন আমি বললাম যে এর মধ্যেই নিয়ে যাবো মা, আমরা তো এখন বাইরে যাচ্ছি। পুজোয় জামা হয়েছে, এবার এদের আমাদের সাথে এদের সব মানে তফাৎ কি বলতো রূপসা, আমাদের এই পুজোর সময় দুটো জামা হতো আর এদের সারা বছর জামা কাপড় হয়। ওই এক্সাইটমেন্টটা দুর্গাপুজোর এদের মধ্যে তুই পাবি না, এটা একটা অন্য জেনারেশন, বুঝলি। ওদের শুধু এক্সাইটমেন্ট, এমনি স্কুল ছুটি অতদিনের নয়, কম সময়ের ছুটি, যেটা আমার মনে হয় যে এই জেনারেশনের ভ্যালু করার ক্ষমতাটা না আমাদের মতো নয়। আমরা যেমন কেউ এক কাপ ভাব চা খাওয়ালেই খুশি হয়ে বিগলিত হয়ে যেতাম, ওরা কিন্তু সেটা নয়। দে আর ভেরি লজিক্যাল, টু দ্য পয়েন্ট, এন্ড দে আর নট ওভারওয়েলমড উইথ এভরিথিং। মানে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো আসছে, লাস্ট 2 বছর যেমন আমার সঙ্গে ঠাকুর দেখে বেরিয়েছে এবং মানে আমি যেখানে গেছি আমার সঙ্গে সঙ্গে গেছে এবং মা দুর্গা, মহিষাসুর, এবার এটা হলো এখানে মা সরস্বতী কেন দাঁড়িয়ে, মা লক্ষ্মীকে, এবার উচ্চারণ তত ভালো করে এখন যেমন স্পষ্ট কথা বলতে পেরে গেছে, তো এর আগের বারে পুজোগুলোতেও এত ভালো করে বাংলা বলতে পারতো কিন্তু উচ্চারণ অত স্পষ্ট ছিল না। কিন্তু ওর একটা এক্সাইটমেন্ট কাজ করে, সব থেকে বড় এক্সাইটমেন্ট কাজ করে যে আমি হয়তো সপ্তমী অব্দি কাজ করি কিন্তু অষ্টমী, নবমী, দশমী আমি ওর সঙ্গে থাকি। তো এবার কাজে গেলেও 90% সময় আমি বলছি চল আমার সঙ্গে ঠাকুর দেখবি চল, কারণ আমি ঠাকুর দেখতে যাচ্ছি। তো এবার সেটার যে একটা এক্সাইটমেন্ট আছে না, আমার আমার কলিগ জয়জিতের হাত ধরে সে হাঁটতে আরম্ভ করে দিল, এবার আমার বাকি বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর দেখতে যাচ্ছে, আমার যে পুরো গ্রুপটা রয়েছে তাদের সাথে প্রচুর হই হুল্লোড় আনন্দ। এবার এই যে আনন্দ, এই ব্যাপারটাকেও এনজয় করা, বেসিক্যালি ও আমার মতো লোকজন ভালোবাসে। এবার সে লোক মানে খালি হয়ে গেলে তোমরা সবাই থাকো, মানে বাড়িতেই পারলে পুজো করে নাও, মানে ওই রকম হইচই হবে সারাক্ষণ, মানে বেশ আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এটা ওর খুব পছন্দ। কিন্তু তারপর ঘুম এসে গেলে ব্যাপারটা একদম অন্যদিকে চলে যায়, তখন বাবা ওনাকে কোলে নিতে হবে, এখন অব্দি কোলে ঘুমিয়ে পড়ে গাড়িতে চলতে চলতে 8:30টার মধ্যে। সো সুইট। তার মানে এবছর পুজোতে তুই থাকছিস না? এনি প্ল্যানস? কোথায় যাচ্ছিস, কি করছিস? আমরা হয়তো ইউরোপ যাব এবারে, হয়তো, মানে এখনো অব্দি ভিসা সবকিছু নির্ভর করছে, সবকিছু ঠিকঠাক থাকলে এখনো অব্দি। হ্যাঁ, এটাও একটা ইউরোপেরই, এটা সিভিল নয়, এটা রাশিয়ার ছবি, সরি এটা রাশিয়ার ছবি। তো এবার এরকম পুজোর সময় আমরা প্রায় মানে প্রথম পুজোয় আমি একবার যখন সুরজিতের সাথে আমার আলাপ হয়, আমরা গেছিলাম ব্রাজিল প্রায় 17-18 দিনের জন্য। তো এবার হ্যাঁ মানে অ্যামাজন, এটার বিয়ের আগে, কিন্তু তারপরেই বিয়ে হয় আমার। বিয়ের ঠিক যেদিন রেজিস্ট্রি হয় তারপরে আমরা চলে যাই রোম,
আমি প্রচুর ঘুরি, কিন্তু কি বলতো আমার না ওই সবাই বেড়ানো নিয়ে প্রচুর ব্লগ টক একাধিক জিনিস করে না, আমার মনে হয় কিছু জিনিস অল্প অল্প করি আমি, কিন্তু অতিরিক্ত করে ফেললে না আমি এমনি মোবাইলটা বেড়াতে গেলে ব্যবহার করি না ছবি তোলা ছাড়া। এবার এখন যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার যুগে, আমরা যদি না ব্যবহার করি তাহলে হয় কি, মানে তোর কন্টেন্ট নেই। কিন্তু আমি চেষ্টা করি যেটুকুন ছবি, যেটুকুন রিল হয়ে গেল ব্যাগের মধ্যে মোবাইল, কারণ এনিওয়ে আমাকে বিদেশে গিয়ে যদি কেউ ফোন করেও, আমি তখন ওইখানে দাঁড়িয়ে পুজোর সময় কাজের কথা কেউ বলবে না, আই ক্যান বি রিল্যাক্সড। আর আমি ভাব বিয়ের পরে, মানে আমার জাস্ট বিয়ের পরে আমরা গেছিলাম রোম, প্যারিস, ওই পুরো ওই বেলটা, তারপরে আমরা মাদ্রিদ, সেভেল, অনেকগুলো জায়গায় যাই। তার পরের বছর আমরা ঠিক বৌভাতের পর আমি চলে যাই নর্দার্ন লাইটস দেখতে। নর্দার্ন লাইটস আমি 3 বার দেখেছি। তো এবার মানে আই চেস নর্দার্ন লাইটস থ্রাইস, মানে এখন সবাই প্রচুর বলে আর সব স্টোরি বার করে। আই হ্যাভ সিন দ্যাট 2017 আই গেস, হ্যাঁ, পরপর 3 বছর গেছিলাম এবং চেস করেছিলাম। আর এবছরও জানুয়ারি মাসে উই ওয়েন্ট টু সুইডেন, সেখানে একটা জায়গায় গেলাম অ্যাবিস্কো বলে, সেখানেও -30, -25, এবং রাতে সারা রাত জুড়ে আকাশে নর্দার্ন লাইটস খেলা করে বেড়ায়, অন্ধকারে হেঁটে হেঁটে বরফের একটা পাহাড় ছাড়িয়ে অন্য পাহাড়ে যাওয়া, তারপর রোপওয়ে থেকে করে অন্য পাহাড়ের চূড়ায় ওঠা। তো আমার আর সুরজিতের আবার এই কানেকশনটা দারুণ। কিন্তু এই যেগুলো খুব একটুখানি ভাব -25 আমি কিয়াকে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, কিন্তু যেখানে ভাব এই যে এবারের বেড়ানোটা, সেটা কিয়ার প্রথম বাইরে, মানে অ্যাপার্ট ফ্রম ভিয়েতনাম আর থাইল্যান্ড, এই প্রথম দেশের বাইরে যাওয়া, যেখানে গিয়ে ওখানকার কালচার, ওখানকার হিস্ট্রি, ওখানকার মানুষজন ঠিক কি করে, ওখানকার বাচ্চারা, আমার খুব এগুলো। আমি ছোটবেলায় যখন বেড়াতে যেতাম, প্লিজ টু মেনটেন আ জার্নাল কাইন্ড অফ আ থিং। তোর মনে হয় আমি তো লিখতাম, দিনলিপির মতো লিখতাম, এবং তাতে কবিতা লিখতাম বেড়ানোর। তো আমি জানি না, আমি কি আর মধ্যে চেষ্টা করি যে একটুখানি যে মনে রাখবে, কারণ এই তো বড় হতে হতে সব ভুলে যাবে না হলে, যে কোথায় কোথায় বেড়ালাম, কোথায় কোথায় গেলাম। তো দুর্গাপুজোর সাধনা আমার মনে মনে চলে, বুঝলি তো। মানে এই দুর্গাপুজো তো আমি ভীষণ ভালোবাসতাম, কিন্তু সুরজিৎকে ভালোবাসার পর দুর্গাপুজোকে একটুখানি কলকাতায় রেখে আমাকে চলে যেতে হয়। কিন্তু আমার সাধনা, মানে মা দুর্গার প্রতি ভালোবাসাটা এখন একেবারেই মানসিক ভেতরে হয়ে গেছে। তো এবার মা দুর্গার সাধনা সেই মুহূর্তে মনে মনে চলে, আর সঙ্গে সঙ্গে আমি ঘুরেও বেড়াই। তাই মায়ের কাছেই থাকি, মায়ের কাছেই থাকি। বিউটিফুল। এবার একটু র্যাপিড ফায়ার কিছু ছোট প্রশ্ন করবো, আর কিছু তোকে ছবিও দেখাবো। সেই ছবিগুলো দেখে তোকে বলতে হবে সেই ছবি কেন্দ্র করে তোর জীবনের গল্প। আচ্ছা, তো মায়ের আরাধনা, তাই একটা খুব স্পেশাল ছবি দেখাচ্ছি। এটা মাম্মার কোলে। তখন আমার কত বয়স হবে, 3-4 বছর বয়স, মিঠু হয়নি তখন, ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার। এবং আমি সাজতে খুব ভালোবাসতাম। মাকে না অপূর্ব লাগতো, মা যখন আয়নার সামনে দাঁড়িয়ে সাজতো। মায়ের লম্বা চুল ছিল, মানে কোমরের নিচ অব্দি চুল ছিল মায়ের, মোটা একটা বেনুনি বাঁধতো, আর ছিপছিপে চেহারা, সিল্কের শাড়ি পরতো, আর একটা ছোট্ট, মানে এখানে সিঁদুরের টিপ, অল্প লিপস্টিক, একদম বেশি সাজতেন না। কিন্তু আমার মনে আছে এই বয়সটায় যখন আমি সাদার্ন নার্সারি বলে একটা স্কুলে পড়তাম, মানে আমার তো 1.5-2 বছর থেকে সব মনে আছে আমার। মা আমায় স্কুলে নিয়ে যেত, মায়ের হাত ধরে, ব্ল্যাক বুটস পরে আমি যখন স্কুল যেতাম, মার বিনুনিটা দুলতো, মানে সেটা আমার হাইটের কাছে ছিল। এবং একদম, মানে আমার মায়ের হাতগুলো না, তখন তো মা কোনোদিন সালনে যায়নি, কিন্তু মায়ের নখ এবং মায়ের হাত অপূর্ব সুন্দর, মানে শিল্পীর হাতের মতো, মানে লম্বা লম্বা আঙুল, বর্ষা টুকটুকু একটা হাত, ওই হাতটা আমি ধরতাম আর আমি হাতের দিকে তাকিয়ে থাকতাম। আর একটা স্মৃতি এই বয়সে মনে পড়ে, যখন বিদ্যাভারতী বলে একটা স্কুলে আমি পড়তাম, ওর সামনে একটা মিষ্টির দোকান ছিল, খেতে ছোট থেকেই ভালোবাসি। তো সেখানে দেখ মিষ্টির দামও মনে আছে, 2.5 টাকায় 5 টাকায় দুটো মিষ্টি, একই রকমের মিষ্টি, ছোট সাইজ বড় সাইজ পাওয়া যেত। আমি অপেক্ষা করে থাকতাম মা কখন বলবেন আমি একটা মিষ্টি খাবি, আর মা ওই মিষ্টিটা কিনে হাতে দিত। দেখ তখন আমার বাবা ব্যাংকে চাকরি করেন, খুব একটা লাভিশ লাইফ আমাদের ছিল না, খুব বাঁধা ধরা সামান্য পুঁজির মধ্যেও আমরা ভালো থাকতে জানতাম। কিন্তু ভাব, একটা ছোট্ট মিষ্টিও আমায় কতটা আনন্দ দিত। এবং মায়ের সেই মুখ, হয়তো সারাদিন প্রচুর খেটেছে, কিন্তু যে আমার প্রতি ভালোবাসা, সেই মুহূর্তগুলোই জানি সেই মুহূর্তে আমার সম্পদ। এক্সেলেন্ট। এবার কনিনিকাকে প্রশ্ন হচ্ছে, কত বছর হলো অভিনয়ের দুনিয়াতে? কারণ আমার তো মনে হচ্ছে বছরগুলো অনেক হয়ে গেল, কারণ তুই এত ছোটবেলা থেকে ক্যামেরার সামনে। এবছর 2025 এ হাউ মেনি ইয়ার্স? 26 years. 19 years I have started my journey. যখন আমার জাস্ট এইচএসটা পাশ করেছি আমি, আর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, স্টার্টেড উইথ স্বপ্ন নীল, রাজা দাশগুপ্ত, এবং তারপর সেখান থেকে একে একে এক আকাশের নিচে, তারপর আস্তে আস্তে চলতে থাকে। তো আমার 26টা বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। কনগ্রাচুলেশনস। মানে আমি কখনো কখনো দেখ, আই ইউজ টু হাইবারনেট, ইউ নো দ্যাট, মাঝে মাঝে আমি হাওয়া হয়ে যাই। যেমন এখনো আমি যে খুব কাজ করছি এমনটা নয়, বাট ইয়েস
আই রিয়েলি উইশ টু ডু আ গুড, মানে হয় না যে আমি যখন দেখি সবাই প্রচুর কাজ করছে মাঝে মাঝে মনে হয় কেউ তো কাস্টিং করবে, আমি নিশ্চয়ই সঞ্চালনা করছি, কিন্তু আফটার অল আমি অ্যান অ্যাক্টর। এই যে অভিনয়ের জায়গাটা পাই না, সেটা আমাকে না ভেতরে কষ্ট দেয়, একটা অদ্ভুত খিদে বা তেষ্টা মতো কাজ করে যে একটু অভিনয়ের জায়গা দিক, আমি একটু যে ইমোশনস গুলো আছে সেগুলোকে নার্চার করি। এই যে এতটা পড়াশোনা বা এতটা খেটেছি এটাকে নিয়ে, একটু মানুষকে মানে এন্টারটেইন করতে পারি। তো সেই চাহিদাটা জানিস তো প্রথম দিন আর আজকের দিন এক বিন্দু বদলায়নি আমার মধ্যে। মানে আমার হয়তো কাজ কম তখনও ছিল, এখনো কম, কিন্তু ওই যে এখনো চেষ্টা যে আমি পাবো, আমায় কাজ করতেই হবে, ওটা একদম এক রয়ে গেছে। না আই এম শিওর কি বলতো, মানে দ্য বেস্ট থিং টেকস আ লিটল ওয়াইল টু অ্যারাইভ। I have been waiting for 26 years. Yes, 26 years, কিন্তু অপেক্ষার শেষে কিন্তু সুরজিৎ যেরকম জীবনে অপেক্ষা করেছে, ভগবান অপেক্ষা করিয়েছে, তারপরে জীবনটা একদম ফেরি টেল হয়েছে। বেস্ট থিং ইজ ওয়েটিং ফর ইউ। এখন মায়ের ডাবল ডাবল আশীর্বাদ, মনে মা ওপরে মা। সো আই থিঙ্ক দ্য বেস্ট থিং উইল হ্যাপেন। অ্যান্ড যেদিনকে তুই সেই কন্ট্রাক্টটা পাবি আমাকে তুই কিন্তু ফোন করে তুই আমায় জানাবি। একদম একদম, আমি যেন কারণ মুখে শুনতে হবে না। নো না, আই এম গোইং টু গিভ ইউ আ কল। যদি ওরকম মিরাকল আমার লাইফে হয়, হবে তো বটেই। আই বিলিভ ইন ম্যাজিক, ম্যাজিকে আমি বিশ্বাস করি, ম্যাজিক তো হবেই হবেই। এবং আমার প্রার্থনা আজকে থেকে জুড়ল তোর এই যাত্রাতে, and I'm confident দেখবি the best thing is going to come your way. এবার এই 26 বছরের জার্নিতে তোর কাছ থেকে একটু টিপস চাই, কারণ এমন একটা জগৎ যেটাতে ভীষণ চাকচিক্য, স্পেশালি একদম বাচ্চা বাচ্চা মেয়েরা যারা এখন স্কুলে হয়তো ক্লাস 6-7 পড়ছে, তারাও মাথায় সিঁদুর লাগিয়ে টিপ করে বউয়ের অভিনয় করছে। ভালো লাগে, কিন্তু অন্যদিকে একটা ভয়ও কাজ করে। অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি সিনিয়র 26 বছর ধরে তুই এত ক্লোজলি জগৎটার সাথে যুক্ত, একদম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যারা একদম দৌড়চ্ছে অভিনয় করবো, স্টার হবো, হবো, what would be your advice to them? Because I think seniorদের কাছ থেকে কিছু golden words তাদেরও শোনা দরকার। সো ওভার টু ইউ করিনিকা, কি অ্যাডভাইস দিবি তাদের এবং তাদের বাবা মায়েদের, কারণ সেখানে কিন্তু ফ্যামিলি অলসো প্লেজ আ ভেরি বিগ রোল। ফার্স্ট অফ অল আমি যেটা বিশ্বাস করি, first rule, nothing is permanent in our industry and we are freelancers. There will be time when we are earning in lakhs and there will be time for months we don't earn a single penny. তো এটাকে ব্যালেন্স করতে জানতে হবে। দ্বিতীয়ত হলো ফেম আজ আসে কাল চলে যায়, ঠিক টাকার মতো। তাই ফেম নিয়ে কিচ্ছু হয় না, বিশ্বাস করো। ফেম তুমি মানে আমার মনে হয় ফেম এলো, আমি যেমন সেটাকে এনজয় করি না, কারণ আমি আই লিভ আ ভেরি নর্মাল, একদম মাটির মতো করে জীবন কাটাই। এবং আমাকে অনেকেই বলে যে কোন ইউ শুড হ্যাভ লিটল এয়ার। আমার তাতে কিচ্ছু আসে না। বিগত 26 বছরে এইটুকুন বুঝে গেছি আমি খুব সাধারণ একজন মানুষ, এবং আমি যত সাধারণ থাকবো আমার অভিনয় তত বেটার হবে, তার কারণ আমি সকলের মাঝখানে থাকতে পারবো। আর আমি একটা জিনিস বুঝে গেছি, আমি অমিতাভ বচ্চনের কপাল নিয়ে জন্মাইনি। তাই এই বোঝাটা খুব দরকার যে আমি কে, আর আমার প্লেসমেন্ট কোথায় হতে পারে, আমার কি কি বাউন্ডারিজ আছে, আমি কত দূর যেতে পারি আমার ভবিষ্যৎ তৈরি করার জন্য। আর এই ফেমের পেছনে না দৌড়ে নিজেকে তৈরি করার পেছনে যদি সময়টা দেওয়া যায়, তাতে আমার যেটা মনে হয়, ভেতরটা যদি ঠিক থাকে না, সলিড থাকে না, তুমি যদি কনফিডেন্ট থাকো না অ্যাজ অ্যান অ্যাক্টর, তাহলে ভাই ফেম এলো কি গেল সামনে। আমি এমন সময় আমার গেছে যে আমি যখন দাঁড়িয়ে আছি, বড় বড় সিনিয়র অ্যাক্টরদের মাঝখানে সবাই ঝাঁপিয়ে পড়ে আমার অটোগ্রাফ নিয়েছে। আবার এমন সময় আমি দেখেছি, আমি বসে আছি, চারদিকে অনেক অনেক সাধারণ ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বসে আছে, তাদের অটোগ্রাফ নেওয়া হচ্ছে, আমাকে হয়তো অনেকে চিনতেই পারছে না। তখন কি আমি কষ্ট পেয়েছি? নিঃসন্দেহে পেয়েছি। কিন্তু এই যাত্রায় ব্যালেন্স করতে গিয়ে আমি যেটা বুঝে গেছি, নাথিং ইজ পার্মানেন্ট। তাই নিজেকে তৈরি করাটা হলো একমাত্র পার্মানেন্সি। এবং আরো একটা জিনিস, লোভ, গ্রিড। আমাদের ইন্ডাস্ট্রি প্রবলেম হলো উই বিলং টু আ ভেরি গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি। তো এবার গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি মানে তোমাকে সারাক্ষণ গ্ল্যামারের মাঝখানে ডুবে থাকতে হবে, লুই ভুটনের ব্যাগ ব্যবহার করতে হবে বা জিমিচুর জুতো পরতে হবে, এদিকে কদিন বাদে পকেটে 1 টাকা থাকবে না সার্ভাইভ করার জন্য। তার থেকে বেটার ইউ বি আ ব্র্যান্ড, ইউ বি আ ক্যারেক্টার, যেখান থেকে তুমি তোমার নিজের আয়ত্ত অনুযায়ী জিনিসপত্র ব্যবহার করে নিজেকে ফ্যাশনেবল করলে, আবার যখন পয়সা থাকলো না সেই টাকাটাই জমিয়ে রেখে কাজ করলে। এটা একেবারে জ্ঞান নয়। আমি আমার জীবন দিয়ে দেখো আমি এটা বিশ্বাস করি, আমার পরিবার স্ট্রংলি আমার পাশে ছিল বলেই বছরের পর বছর যখন আমি রোজগার করিনি, আমার কাজ ছিল না, আমার ভাতের অভাব হয়নি, কারণ আমার বাবা আমায় খাইয়েছেন। এখন আমার স্বামী আমি জানি খাওয়াতেই হবে, ও আমার কি ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে।
কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হলো যারা আমরা কাজ করে রোজগার করে জীবন চালাতে অভ্যস্ত তাদের একটা আত্মসম্মান বোধ কাজ করে। তাই নিজের ফিনান্স, মেয়েদের স্পেশালি বলবো, নিজের ফিনান্স নিজে হ্যান্ডেল করতে শেখো, অন্যকে দিয়ে হ্যান্ডেল করিও না। যেদিন নিজের 2 টাকা কোন খাতে কোথায় খরচা করবে আর কোথায় সেভিং করবে সেটা বুঝতে শিখবে, তাহলে তখন বুঝবে যে আমাদের জীবনে এই 2 টাকা রোজগারটা যে হলো, আর নেক্সট 5 মাস 2 টাকা যদি রোজগারটা না হয়, এই 2 টাকাটাকে কিন্তু 5 দিয়ে ভাগ করে 5টা মাস চালাতে হবে ভাই। তাই বুঝে খরচা করো, বেশি উড়ো না। উড়ে এখানে কারোর পাখনা টেকে না, সবার পাখনা খসে পড়ে। তাই মাটিতে থাকো। স্টার মানেই হলো এটা যে মাটিতে থেকে আকাশ ছোঁয়া নাম করেছে। স্টার মানে কিন্তু ভালো ভালো ব্র্যান্ড ইউজ করা নয়, আর প্রচুর টাকা নিজের পেছনে খরচা করা নয়। মানসিক ভাবে ভালো থাকতে হবে, পরিবারকে ভালোবাসো, বন্ধুদের ভালোবাসো। আর আমরা সবাই তখন রিল আর সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। এখনো যেটা করছি এটাও তো আমি নেটের জন্যই করছি, সেটা নিশ্চয়ই করব, তবে একটু রেশন করব, যাতে প্রকৃতিটাকে দেখতে ভুলে না যাই, নিজের নিজস্বতা বোধ, নিজেকে দেখতে না ভুলে যাই। হাউ ওয়েল আর্টিকুলেটেড এন্ড হোয়াট আ স্ট্রং মেসেজ। এবার একটা ছবি দেখাচ্ছি, আমার মনে হয় এও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এ আমার জীবনের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই যে আমার জীবনে কি ইম্পর্টেন্ট, শোন, আমার বিয়েটা যে মানে দেখ, বিয়ে তো আজকাল লোকের হচ্ছে আর ডিভোর্স হচ্ছে, বাট আমি বিলিভ করি আমার বিয়ে যে টিকে গেছে, অল ক্রেডিট গোস টু দিস ফেলো। হি ইজ মাই লাইফ, হি ইজ টু বি মাই লাইফ। বক্সার। আমি বিয়ে করার পর যখন সুরজিৎদের বাড়িতে যাই, আই থিঙ্ক আমি যদি পৃথিবীতে কাউকে এত ভালোবেসে থাকি, আমার বাবা মা বা আমার স্বামী বা আমার পরিবারের পরে বা তাদেরও আগে, আমি বক্সারকে এখনো, আমি যখন প্রে করতে বসি বক্সারের জন্য, আমার একটা বেড়াল ছিল আগে, ঝালরের জন্য, আমি এখনো প্রে করি। এবং লাস্ট 2 দিন ধরে বাড়িতে প্রচুর কথাবার্তা চলছে, দে ওয়ান্ট টু হ্যাভ আ পেট, আই ডোন্ট ওয়ান্ট টু, বিকজ আমি ইমোশনাল মানুষ। কিন্তু আমি এখন যেটা হয়েছে, আমি তো নিজের ইমোশন গুলোকে একটা অদ্ভুত ভাবে আটকে রেখেছি। আবার একজন আসা মানে আমি আবার প্রেমে পড়বো, তার মানে ভালোবাসতে আরম্ভ করব। বক্সু চলে যাওয়াটা আমার জীবনের একটা বড় ট্রমা। এবং বক্সুকে আমি আমি ভীষণ ভালোবাসতাম, ভীষণ, মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আই ইউজ টু বি আ ক্যাট লাভার, তুই জানিস, তো মনে আছে বোধহয়। তারপর যখন বিয়ের পর বক্সারকে পাই না, ওরকম ম্যানলি আমি বলবো, এবং প্রোটেক্টিভ ডগ, এবং আমাকে যে পরিমাণও ভালোবাসা দিয়েছে, আমার মনে হয় পৃথিবীতে আমার বাবা মার পরে ও আমাকে অত ভালোবাসা দিয়েছে। ওইরকম ভালোবাসা আমি আমার মেয়ের কাছে এখন পাই, আর বক্সুর কাছে পেয়েছি। এবার একটু বাবার কথা হোক। জেনারেলি এখন তো বাবা বাবা একা হয়ে গেছে, বিকজ এত লম্বা একজন সঙ্গী যখন সে থাকে না, তারও একটা জীবনে বিশাল আমূল পরিবর্তন ঘটে। তাও বাবার কাছ থেকে শোনা কিছু কথা, বাবার কিছু অ্যাডভাইস, এবং বাবা যে রয়েছেন, বাবাকে নিয়ে কিছু কথা বল প্লিজ। দেখ, বাবারা ভীষণ স্ট্রিক্ট বাবা ছিল, ভীষণ স্ট্রিক্ট বাবা। সেই বাবা এখন একদম অপোজিট বাবা হয়ে গেছে। হ্যাঁ, যখন কিয়াকে শাসন করি, কিয়ার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে, কিয়াকে আমি বকতে পারবো না, কিন্তু সেই বাবা আমাকে যা শাসন ছোটবেলা থেকে করেছে যে ভাবাই যায় না। হ্যাঁ, মানে আমি ভীষণ, আমার জীবনে কলেজ লাইফে না 2টো জামা ছিল, আমি পুরো কলেজ লাইফ মানে 3টে বছর ওই 2টো জামা পরে কাটিয়েছি। আমার যারা কলেজ মেট সবাই জানে, আমার নিয়ম ছিল মাথায় তেল মেখে, তখন আমার 1 ফিট চুল, বিনুনি বেঁধে আমার কলেজ যেতে হবে, আর 2টো জামা, মানে কেউ ভাবতেও পারতো না যে আমি সাজতে পারি, কারণ আমার বাড়ির রুলস ছিল সেটা। সেই মেয়ে আজকে এই মেয়ে হয়ে দাঁড়িয়েছে, এবং এত শাসন চিন্তার বাইরে। হ্যাঁ, সেই বাবা এখন কিয়ার দিকে যদি আমি চোখ এরম বড় করি, এই তুই চোখ বড় করলি কেন, মানে অ্যাবসলিউটলি অপোজিট। মানে বাবা, তুমি আমাকে ছোটবেলায় এত প্যাটার্ন পেটালে, আর এখন কিয়ার ব্যাপারে এই শাসন করবো না আমি আমার মেয়েকে? না, কিয়াকে শাসন করা যাবে না। বাবা মা চলে যাওয়াতে চুপ করে গেছে। দেখ, এত বছরের কম্প্যানিয়ন তো, এবং ওদের ভালোবাসাটা না একটা অদ্ভুত ভালোবাসা, মানে আদায় কাজ কলায়, মানে আমার সঙ্গে আমার মায়ের আদায় কাজ কলায় চলতে, ঝগড়া হতো খালি, কিন্তু ভালোবাসাটা চূড়ান্ত। সেম বাবার সঙ্গেও তাই। এবং মানে এই লসটা জানিস তো প্রত্যেকের জীবনেই তো আসবে। এই লসটা না মানে বলে আমি বোঝাতে, এক্সপ্রেস করতে পারবো না। আমি লাকি যে আমার একজন কাকা আছেন, তিনি আমার, মানে আমি বলবো আমার কাকা না থাকলে আমি আমার বাবাকে কি করে এই মুহূর্তে সামলাতাম, বা মায়ের অসুস্থতায় আমি কি করে একা হ্যান্ডেল করতাম আমি জানি না। কাকা বিকেম আর পিলার, মানে একটা গাছ হয়ে দাঁড়িয়েছে। কাকা ছাড়া আমরা এখন আর কিছু ভাবতেই পারি না। এবং আমি বিশ্বাস করি, আমাদের তো খুব ছোট্ট ফ্যামিলি ছিল, বাবা মা কাকা আমি বোন, এবং আমরা একটা ভীষণ মানে একটা একদম মানে হয় না যে ঝগড়া হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, মারপিট হচ্ছে, এই এটা করেছে, রানু এই দুষ্টুমি করেছে, মিঠু ওইটা করেছে, কিন্তু তারপরেই বিকেল বেলা সবাই একসাথে বসে রবীন্দ্রসঙ্গীত গাইছি।
ভালোবাসাটা এমন ডেফিনেশন না, সেটা আমি এদের কাছ থেকে এমন ভাবে পেয়েছি, সেটা আমি আর কোথাও খুঁজে পাই না। আমি সেটা কিছুটা কিয়াকে দেওয়ার চেষ্টা করছি, বাট বাবা কাকা এখন একসঙ্গে আছে, আর আমি দেখতে গেলে ওরা আমার গার্ডিয়ান, বাট আমিও ওদের গার্ডিয়ান হওয়ার চেষ্টা করছি, যাতে যেটুকুন পারি নিজের তরফ থেকে যেটুকুন করা সম্ভব, মানে আমি যাই করি না কেন ওরা যা আমার জন্য করে সেটা আমি ফেরত দেওয়ার কথা ভাবতেও চাই না, এই জন্মে ফেরত দিতে পারবো না। কিন্তু বাবার সঙ্গে কাকা রয়েছে, এবং তাই বাবা একা নয়, এবং এরপর কি হবে জানি না রে, ওইটা তো আমাকে আবার ভাবায়। বাট এখন বাবা কাকা একসঙ্গে আছেন, এবং বাবা ভালো তো নেই, ভালো থাকার চেষ্টা করছে। ওকে, এবার একটু খাওয়া দাওয়ার কথা হোক। যে ডেফিনেটলি তুই খেতে ভালোবাসিস, তাও ডায়েটও করিস আমি জানি। কোন খাবারটা সামনে থাকলে, পেট ভরা থাকলেও তুই খেয়ে ফেলবি? এক তো ফিশ ফ্রাই, দেখিরম বলছি। যদি কেউ আমাকে এই মুহূর্তে আমার মায়ের হাতের যে কোনো রান্না এনে বলে রানু বা পনিরিকা এটা তোর মা রেঁধেছে, মানে আমি বিশ্বাস কর, এত পৃথিবী ঘুরেছি, আমি ফিরে এসে সকালবেলা আমি মায়ের কাছে চলে যেতাম যে মায়ের হাতে খাবো বলে। আমি মায়ের হাতের রান্না আমার জন্য, মানে ওই টেস্ট আমি আর কোনো খাবারে কোনোদিনও পাইনি, মানে এটা খুব অদ্ভুত ব্যাপার, আমি একেবারে পাইনি। তাই মায়ের হাতের রান্না কেউ যদি এনে বলে যে এটাকে পাতলা মাছের ঝোলটা মা রেঁধেছে, আমি সঙ্গে সঙ্গে ভাত নিয়ে বসে পড়বো। ফুল চিংড়ির বড়া, মায়ের হাতের নুডলস, এগুলো কিছু পাবো না, তাই বলছি এগুলো খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এখন যদি জিজ্ঞেস করিস, আমার তো এখন প্রচুর রকমের মা মারা যাওয়ার পর কমপ্লিকেশন দেখা দিয়েছে হেলথ ওয়াইজ, বিকজ অফ স্ট্রেস মেবি। চেষ্টা করছি, জবে থেকে ডাক্তার বলেছে তুমি এটা খাবে না ওটা খাবে না, সেগুলোই বেশি বেশি খেতে ইচ্ছে করছে। যেমন বাড়িতে বিরিয়ানি এলে বিরিয়ানির আলু আর মাটনটা খেতে খুব ইচ্ছে করে, মানে যতই ভাবি খাবো না, আচ্ছা একটু মুখে দিই, ওই একটু মুখে দিটা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, ফিশ ফ্রাইটাও তাই। আবার আমি ভীষণ ভালোবাসি চায়না টাউনের গ্রেভি নুডলস খেতে। আমার কয়েকটা ধরা বাঁধা জায়গা আছে, আমি তার বাইরে, আমাকে তুই মানে এমনও হয়েছে অ্যানিভার্সারিতে সুরজিৎ বলছে হ্যাঁ গো কোথায় যাবে বলো, আমি চায়না টাউন নিয়ে যাবে প্লিজ, আমি চায়না টাউনে অ্যানিভার্সারিতে গেছি। এন্ড মানে আমার বলতে লজ্জা নেই, মানে আমি ভালোবাসি এই সব সমস্ত সাধারণ সাধারণ রেস্টুরেন্ট যেখানে সেই অথেন্টিক টেস্টটা পাই, বা আমাকে ছোটবেলায় এটা নস্টালজিয়ায় ভোগায়, সেই জায়গাগুলো ফিরে যেতে ভালো লাগে। লাভলি। প্রথম রোজগারে কেনা কোনো একটা গয়না, যেটা আইদার তুই নিজের জন্য কিনেছিলিস বা মাকে গিফট করেছিলিস, প্রথম রোজগারে কেনা কোনো একটা সোনা বা হিরে? আমি কোনোদিনও কিনিনি, আই এম নট আ ডায়মন্ড পার্সন। সবার বন্ধুরা প্রচুর ডায়মন্ডস পরে, বাট আমার একটাই ডায়মন্ড আছে যেটা দিয়ে আমায় সুরজিৎ প্রপোজ করেছিল। আর বাকি আমার আমি না যখন প্রথম রোজগার করা শুরু করি, মাকে একটা গয়না কিনে দিয়েছিলাম। আমি খুব ছোটবেলায় মামার বাড়ি যাওয়ার পথে মায়ের একটা বাউটি সোনা রিং ছিল, ট্রেন থেকে নামার পরে সেটা ছিনতাই হয়, এবং খুব বকুনি খেয়েছিলাম। ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি যেদিন বড় হয়ে রোজগার করব মাকে আমি একটা গয়না কিনে দেবো। And that became a ritual. Every year I used to buy a very small thing maybe. আমি তো কোনোদিনই খুবই বিশাল বিশাল রোজগার করিনি না, মানে রোজগার করার মেন যে জায়গাগুলো সেগুলো তো আমি কোনোদিনও করতাম না, মানে মাচায় গিয়ে শো করা বা কর্পোরেট ইভেন্টস করা আমি খুব কম করেছি জীবনে, সেসব মেগাও কম করেছি। তাই রোজগারটা সীমিত, কিন্তু তার মধ্যে থেকেও যেটুকুন টাকা সেভ করতে পারতাম মাকে প্রত্যেক বছর কিছু একটা কিনে দিতাম। তো এইটা আমার প্রত্যেক বছরের রিচুয়াল ছিল। আর এখন ওই যেটা বলার দরকার, এখন সেটা আমি আর এক মা মানে আমার মেয়ের জন্য কিনছি। বাহ, বিউটিফুল। অনুষ্ঠানে অনেকক্ষণ সময় তুই দিয়ে দিলি, তাই থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু জামাইবাবুর কথা একটু না বললে আমাদের অনুষ্ঠান ঠিক হবে না, কারণ হি ইজ সামবডি যে তোর জীবনে আসার পরেই তোর জীবনে you know that love is all on your face, you're blooming and you're blushing. তো সুরজিতের ব্যাপারে একটু বল, স্পেশালি জানতে চাইবো কোন ব্যাপারগুলো সুরজিৎকে সবার থেকে আলাদা করেছে, এবং সুরজিৎ তোর জীবনে তোর জগৎ। রেগে যাই যে জিনিসগুলো আলাদা করেছে, সেগুলো এখন ভাবলেই রাগ হয়। তার কারণ হলো যখনই সেই জিনিসগুলো চলে আসে আমাকে ছেড়েও বাইরে চলে যায়। হি ইজ আ স্কুবা ডাইভার, হি ইজ আ মানে মাস্টার, মানে শেখাতে পারে। ও জলে সমুদ্রে প্রায় 200-250টার উপর ডাইভও করেছে, যেগুলো আমাকে ইমপ্রেস করেছিল। হি ইজ আ মানে আমার মতোই বেড়াতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে বেড়াতে, এবং পাগলের মতো বেড়াতে ভালোবাসে। এবং যেখানে বেড়াতে যায়, ওর সঙ্গে বেড়াতে যাওয়া মানে হলো শুধু সেই জায়গাটাকে চেনা নয়, ও এত সূক্ষ্মভাবে সেই জায়গাটার পর্যবেক্ষণ করে কোথায় থাকবো, কোথায় যাব খেতে, কোথায় কি আছে, কত দূর কত কিলোমিটার হেঁটে গেলে এই জায়গাটায় পৌঁছতে পারবো, মানে সেটা দেখার মতো। ওর সঙ্গে ট্রাভেল করাটা একটা গিফট। এবং এছাড়া আমি যেটা বললাম, ও ভীষণ বিভিন্ন জায়গায়, মানে ও স্কুবা ডাইভিং যেমন করে, ও স্কাই ডাইভিং করেছে, হি ইজ টেনিস প্লেয়ার। মানে জীবনে আমার যা যা ইচ্ছেগুলো ছিল, যেগুলো আমি করব ভেবেছিলাম, কি ও ও ছবি তোলে, এখন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করছে, দারুণ দারুণ ছবি তুলেছে। বাট মানে ওকে ইনিশিয়েট করতে হবে এক্সিবিশনের জন্য। ও 7 ওয়ান্ডার্স কভার করেছে, এবং সেটা
সেটা নিয়ে একটা এক্সিবিশন করার কথাও ভেবেছিল, এখনো কেন করছে না আই হ্যাভ নো, মানে আমি পুশ করিনি বোধহয়, বা বলতে পারো বিয়ে করার পরে আমার চাপে করে উঠতে পারছে না মনে হয় মাঝে মাঝে। বারো সেভেন ওয়ান্ডার্স কভার করেছে। হি ইজ আ বিট ডিফারেন্ট ফ্রম দ্য মেন আই হ্যাভ মেট ইন মাই হোল লাইফ। দেখ সবটাই ডেস্টিনি বলে আমার বিশ্বাস, এবং আমার যেটা ওর ভালো লাগে, ও কিন্তু নিজেকে ভালো রাখতে জানে, যেটা আমি পারি না। ও কিন্তু খুব সেলফিশলি নিজেকে ভালো রাখার জন্য দুমদাম করে বাইরে চলে যায়, 10 দিন 12 দিন থাকে না। আমার খুব রাগ হয়, আগে আগে রাগ করতাম, কষ্ট পেতাম, এখন রাগ করা কমিয়ে দিয়েছি, এবং এখন ওকে আমি বিরক্তও করি না। অ্যাটলিস্ট কেউ তো নিজের ইচ্ছেগুলোকে নিয়ে বাঁচছে, আমি তো চাইলেও বেরোতে পারবো না, কারণ আমার এখন এত দায়িত্ব, কারণ কিয়াকে মানুষ করা, বাবা কাকে দেখা। আমি যদি চাইও 10 দিনের জন্য একা কোথাও যাবো, আমার মাথা মন সব কলকাতায় পড়ে থাকবে, তাই সেই দিকে আমি আর আমার হবে না। কিন্তু যে মানুষটা পারছে তাকে সাপোর্ট করাটা আমার উচিত বলে আমার মনে হয়। অ্যাটলিস্ট কেউ নিজের মতো করে বাঁচুক, নিজের কাজটাকে বাঁচিয়ে রেখে বাকি জিনিসগুলো করতে পারছে। এবং মাঝে মাঝে আমরা একসঙ্গে বেরিয়ে পড়ি, আগে তো প্রচন্ড বেরোতাম, কোনো উইকেন্ড আমরা কলকাতায় থাকতাম না, মানে ফ্রাইডে আসা মানে রাত্রিবেলা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়তাম, এবং আমরা মানে দেখতে গেলে 15 মিনিটে প্যাকিং করতে পারি। এইগুলো আমাকে করে। এবং আর একটা যে জিনিসটা, আমি হয়তো কিছু একটা চাইলাম বা বললাম, খুব মেটেরিয়ালিস্টিক জিনিসের কথা বলছি না, আই এম নট আ মেটেরিয়ালিস্টিক পার্সন, বাট সেটা হয়তো সেই মুহূর্তে ও গ্রাহ্য করলো না, কিন্তু তারপরেও ফুলফিল করার চেষ্টা করে সেটাকে, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে সেটা বলতে পারিস বাড়ির কোনো ইলেকট্রিক কাজও হতে পারে, বা আমার কোথাও কিছু খেতে যেতেও ইচ্ছে করতে পারে, যে কোনো জিনিস, মেটেরিয়ালিস্টিক কোনো কিছু নয়, কিন্তু কিন্তু যেটা আমি বলি সেটাও দেখায়, ও শুনছে না, কিন্তু সেটা কিন্তু ও তার পরের মুহূর্তে করবার চেষ্টা করে। তো এগুলো অনেক প্লাস পয়েন্ট আছে সুরজিতের। এবং সুরজিৎ কিন্তু সব থেকে বড় কথাও, আমার বর কম, আমার মানে আমরা ভাই বোন বেশি বোধ, আমরা এত ঝগড়া করি না, প্রত্যেকদিন সকালে আমরা একে অপরকে ডিভোর্স দিই, আবার রাত্রে ভাব হয়ে যায়, এবং এইভাবে লাস্ট 8-9 বছর হয়ে গেল চলছে। এবং মানে আমরা মানে কি ঝগড়া করতে পারি চিন্তার বাইরে, কিন্তু সেই রকম ভালোবাসাটা বা বলতে গেলে কোনো পজিটিভ জায়গাটা এত বেশি যে আমরা একে অপরকে ছাড়া আবার থাকতেও পারি না। তো আই এম ব্লেসড টু হ্যাভ হিম ইন মাই লাইফ। And I'm sure the feeling is mutual, কারণ ওকেও তো দেখি চোখে all his stars glitter in every photo that you share with him, and he appears to be a great father and a great human being. যদিও সেভাবে আলাপ নেই, সেই তোর বিয়ের দিনই আলাপ হয়েছিলেন, এবার আলাপটা করতে হবে, তোর বিয়ের দিনই সেই লাস্ট জমি আড্ডা হোক, একদিন বসে হ্যাঁ, আড্ডা। এবার একদিন প্ল্যান করে আমরা সত্যি আমরা একটু মিট করি, মানে we have to, কারণ যেটা বড় কথা যে আমরা অলমোস্ট এজ গ্রুপ কাছাকাছি আমাদের, and now we need friends, we need quality friends, and যারা আমাদের ছোটবেলায় বড় হতেও দেখেছে আর এখনকার জার্নিতেও তারা পার্ট হোক, এটা আমি চাই। এবং যারা পজিটিভ ফিল করে, মানে অনেকেই আছে আশেপাশে আছে, বাট ইউ ক্যান ফিল দ্য ভাইবস। I don't go. রূপসা, আমার ভীষণ চেঞ্জ হয়েছে, যেখানে আমি খুব নেগেটিভ ভাইবস পাই, আমাকে তুই সেখানে দেখতে পাবি না। I have stopped going. মানে আমার এখন খুব সিম্পল, জীবনটা খুব ছোট্ট, বুঝে গেছি কিচ্ছু নিয়ে যাওয়ার নেই, তাই ভাই হ্যাভ কোয়ালিটি টাইম, হ্যাভ কোয়ালিটি পিপল ইন ইউর লাইফ, যারা তোমাকে বেশি ঝঞ্ঝটে ফাঁসাবে না বেসিক্যালি, আর ভালো ভাইবস দেবে একদম, আর সিক্রেট গুলো সিক্রেট কিপারের মতো রাখবে, মানে আমাদের কথা নিয়ে সেইটাকে 5 কথা 5 কান হবে, ওইটাকে বিক্রি করবে না। হ্যাঁ, যেতে যেতে মন খুলে যদি কোনো অ্যাডভাইস দিতে চাস, কোনো একটা মেসেজ, কারণ পুজো আসছে, এই একটা সময় বছরে যে যেরকম রোজগার করি না কেন, পায়ে হেঁটে হলেও একটা নতুন শাড়ি পরে, নতুন জামা পরে কিন্তু প্রচুর মানুষ বেরিয়ে পড়ে শুধু পুজোর আনন্দে গা ভাসিয়ে দেবে বলে। ইট ডাজন্ট ম্যাটার কে কত রোজগার করে, পুজো সকলের কাছে একটা আনন্দের সময়। সো হোয়াট উড বি ইয়োর পুজো মেসেজ ফর এভরিবডি? কোনি, খুব ভালো লাগবে তোর কাছ থেকে জানতে পারবো। See, this is a time where social media has taken a toll. মানে আমরা সবাই ওই সোশ্যাল মিডিয়া রিল বানানো, আমরা সবাই করছি, আমিও করছি, আমি নিজেকে বাদ দেবো না, বাট আমি না নিজেকে একটা রেশন করার চেষ্টা করছি, যে যাতে নিজের মানুষগুলোকে দেখতে ভুলে না যাই। নিজের মা দুর্গা তো নিশ্চয়ই দেখবো, নিজের চোখ দিয়ে আগে দেখবো, তারপর মোবাইলে রেকর্ডিং করবো। আমরা নিজের চোখ দিয়ে সবকিছু দেখতে ভুলে যাচ্ছি সব সময় না, আমরা ভীষণ ভাবে সবকিছু মোবাইল ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। নিজের মানুষ, পুজো মানে কি? নিজের মানুষদের ভালোবাসা, নিজেদের মানুষদের সঙ্গে সময় কাটানো। দুর্গা পুজো আমাদের এক করে, সেটা কিন্তু মোবাইলে রিল তোলার জন্য নয়। তাই রিল নিশ্চয়ই তুলবেন, কিন্তু আপনার পাশের মানুষটি, সে আপনার স্ত্রী হতে পারে, মা হতে পারে, আপনার ছেলে হতে পারে, বাবা হতে পারে, বা আপনার সন্তান হতে পারে, যাদেরকে আপনি প্রপার সময়
যথাযথ সময় সারা বছর ধরে দিতে পারেন না, ওদের একটু সময় দিন, যেগুলো আমরা ভুলে যাই দিতে। এটা যেমন আপনাকে বলছি, আমি কিন্তু নিজেকেও বলছি। আমি জানি আমরা দৌড়চ্ছি, আমাদের রোজগার করার জন্য আমরা অনেকেই রিল তৈরি করি, আমরা ফেমাস হওয়ার জন্য রিল তৈরি করি, কিন্তু ওটা যে ফেম আপনাকে দেবে, বাড়ির থেকে যে ভালোবাসাটা পাবেন সেটা কিন্তু কিয়দংশে হলেও কম হয়ে যাবে। তাই বাড়ির মানুষ কটাকে সময় মতো করে ভালোবাসুন, প্রাণ দিয়ে ভালোবাসুন, যাতে কোনোদিন হা উঠাস না করতে হয় যে সময়টা দেওয়া হলো না, আমি মোবাইল নিয়ে এত ব্যস্ত ছিলাম। এইটুকুনি বলবো, দুর্গাপুজো ভালো কাটান, আনন্দে কাটান, মনোমালিন্য দূর হয়ে যাক, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, রোগ জরাজীর্ণ দূর হয়ে যাক, আপনারা ভালো থাকুন। কোনি মানে এক আকাশ ভালোবাসা, এক পৃথিবী। ধন্যবাদ, তুই যে সময় বের করলি। আমি জানি তুই মানে অনেক বছর হয়তো গ্যাপ ছিল, বাট আই নিউ তোর সাথে আমার এই আড্ডাটা পেন্ডিং, বাট আমি তোকে বললাম আর তুই একবারে রাজি হয়ে গেলি। See, I am so happy to see you. কারণ আমাদের তো দেখাই হয় না, মানে আমি খুব কম বেরোই, সেটা একটা আলাদা কথা, বাট তুইও কি বেরোস? আমি তোকেও কোথাও মানে আমি আসলে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ। তো এবার কি বলতো, এতগুলো বছর হয়ে গেছে দেখা হয় না, বাট তুই যে ভালো আছিস, তুই যে স্টেডি, কারণ উই অল নো হোয়াট উই হ্যাভ গন থ্রু ইন আওয়ার ইয়াঙ্গার ডেজ, আমাদের জীবনের গল্পগুলো। এবার যখন একজন মানুষ ভালো থাকে না, আমার ভীষণ আনন্দ, একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। আমারও তাই, এবং আমি এটার জন্যই আমি ভীষণ খুশি যে আজকের আড্ডাটাতে মনে হলো যেন সেই পুরনো কনির সাথেই আড্ডা মারলাম। কনির এতগুলো বছর পরেও কিন্তু সেই কনির আসল খাঁটি সোনার মানুষটা একই আছে। So this is, I think the family, and huge credit to auntie, uncle, your sister, এবং সুরজিৎ জামাইবাবুকেও ধন্যবাদ যে এত ভালো রেখেছে তোকে, and to the lovely children you have. তোর পুজো, তোর আগামী, তোর বর্তমান সব তোর মতো এতটাই পারফেক্ট থাকুক, আর তোর সব ভালো হোক, আর বেস্ট একটা প্রজেক্ট দিয়ে শুরু হোক, and তুই অভিনয় করে যা, যেটা তোর সবচেয়ে মনের ভালোবাসার জায়গা। সব সময় তোর ভালো চাই, বেস্ট হোক তোর কনি। We love you. খুব ভালো থাক। হাগ, ভার্চুয়াল হাগ, দেখা হচ্ছে শিগগিরই। দেখা হচ্ছে শিগগিরই। থ্যাংক ইউ, টাটা, বাই। বাই।